গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন উইলিয়াম পিটার ব্লেটির পিশাচ উপন্যাস দি এক্সরসিস্ট এর বাংলা অনুবাদ। আজ দ্বিতীয় পর্ব। 11 এপ্রিল ভোরবেলা ক্রিস ফোন করল তার পুরনো এক ডাক্তার বন্ধুকে। তার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দরকার যে রেগানকে দেখবে। মার্ক, তুমি তেমন কাউকে চেনো? আগে বলো ব্যাপার কি হয়েছে। ক্রিস পুরো ঘটনাটাই খুলে বলল। রেগানের জন্মদিন গেছে কয়েকদিন আগে। জন্মদিনে সব সময় তার বাবা তাকে ফোন করে, এবার করেনি। এরপর থেকেই রেগান কেমন যেন একটু অন্যরকম। রাতে ঘুমায় না, স্বভাব হয়েছে ঝগড়াটে। জিনিসপত্র লাথি মেরে ছুঁড়ে ফেলছে। সে আগে খেতে পছন্দ করত, এখন খাওয়া দাওয়া প্রায় বন্ধ। সবচেয়ে বড় কথা, মনে হয় হঠাৎ যেন ওর শরীরে খুব শক্তি হয়েছে। সারাক্ষণ দৌড়াচ্ছে, লাফাচ্ছে, স্কুলের পড়াশোনা তো খুব খারাপ করছে। তার উপর একটা কিছু করে লোকজনের দৃষ্টি আকর্ষণ করার ঝোঁক হয়েছে। দৃষ্টি আকর্ষণের ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। ক্রিস বলল, সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই ও এখন বলে তার ঘরে নাকি রাত্রিবেলায় খটখট শব্দ হয়। কিন্তু আমার মনে হয় শব্দটা রেগানই করে, কারণ কেউ ঘরে যাওয়া মাত্র শব্দ বন্ধ হয়। ইদানিং ও জিনিসপত্র হারাচ্ছে, বই, জামা, টুথব্রাশ, সব কিছু। গতকাল থেকে আবার বলছে কারা নাকি ওর ঘরের আসবাবপত্র নাড়াচ্ছে। ও যখন ঘুমিয়ে থাকে তখন নাকি তারা ঘরের আসবাবপত্র নাড়ায়। আমার ধারণা আসলে রেগান নিজে এসব করছে। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই এই ব্যাপারে। ক্রিস, তুমি কি বলতে চাও ও ঘুমের মধ্যে এসব করছে? দিব্যি জেগে জেগেই করছে। সবার মনোযোগ আকর্ষণ করার জন্যই করছে, অন্তত আমার তাই ধারণা। ক্রিস বিছানা নাড়ার ঘটনাটাও বলল। এই পর্যন্ত রেগান দুবার বলেছে যে তার বিছানা আপনা আপনি কাঁপতে থাকে। এই বলে সে ঘুমোতে আসে মায়ের ঘরে। নিজের ঘরে ঘুমোতে তখন তার খুব ভয় করে। ক্রিস, শারীরিক কারণেও বিছানা কাঁপতে পারে। যদি রেগানের ক্রনিক স্প্যাজম থাকে তাহলে। না মার্ক, আমি বলিনি যে বিছানা কাঁপে, এটা রেগানের কথা। অর্থাৎ তো মিথ্যা বলছে, বিছানা আসলে কাঁপছে না? না, তাও আমি জানি না। গায়ে জ্বর আছে? না। তুমি বলেছিলে স্কুলের পড়াশোনা ভালো করছে না। কেমন পারছে? সাধারণ গণিতের কথা বলছি। কেন এ কথা জিজ্ঞেস করছো কেন? আগে বলো অঙ্কটা কেমন পারছে? খুবই খারাপ। অঙ্কের কথা কেন জিজ্ঞেস করলে? অঙ্কে খারাপ করা হচ্ছে একটা বিশেষ লক্ষণ। কিসের লক্ষণ? দেখো, শুধুমাত্র অনুমানের উপর আমি কিছু বলতে চাই না। তোমার কাছে কি কোনো পেন্সিল আছে? আমি একজন ডাক্তারের নাম বলছি, লিখে নাও। মার্ক, তুমি কি নিজে একবার আসতে পারো না প্লিজ? না, আমার আসার দরকার নেই। যার ঠিকানা দিচ্ছি সে অত্যন্ত ভালো ডাক্তার, তোমার খুব কাছে আছে। ক্রিস ঠিকানা লিখল, ডক্টর স্যামুয়েল ক্লিন, আর্লিংটন। ওকে বলবে পরীক্ষা টরীক্ষা শেষ করে যেন আমাকে ফোন করে। মার্ক, তুমি কি নিশ্চিত যে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে না? হ্যাঁ, নিশ্চিত। উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। মনে করো একজন লোক হঠাৎ বলছে সে অদ্ভুত সব দৃশ্য দেখে, কারা যেন তাকে ডাকে। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, রাতে ঘুমায় না, দুঃস্বপ্ন দেখে। তুমি কি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে? নিয়ে যাওয়াই তো উচিত। ভালো করে ভেবে বলো। ভেবেই বলছি। না, প্রথমে দেখতে হবে লোকটার ব্রেন টিউমার হয়েছে কিনা, কারণ লক্ষণটা হচ্ছে ব্রেন টিউমারের। কাজে যে কোনো অসুখে সবার আগে দেখতে হয় শারীরিক কোনো অসুবিধা আছে কিনা। ডাক্তার ক্লিনকে টেলিফোন করে ক্রিস বিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট করল। এখন তার হাতে প্রচুর সময়। শুটিং শেষ, এখন এডিটিং চলছে, কিছু প্যাচওয়ার্ক বাকি, তবে সেসবে ক্রিসের কোনো ভূমিকা নেই। রেগানকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে ডক্টর ক্লিন রোগের ইতিহাস জানতে লাগলেন। মাঝে মাঝে নোট নেয়া আর মাথা নাড়ানো ছাড়া তিনি কোনো সাড়া শব্দ করলেন না। ক্রিস যখন বিছানা কাঁপার কথা বলল তখন ডাক্তারের ভ্রু কুঁচকে উঠল। ক্রিস সবশেষে বলল, ডাক্তার, মার্কের ধারণা রেগান যে হঠাৎ অঙ্কে খারাপ করছে এটা বেশ গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি না কেন। আপনি কি স্কুলের লেখাপড়া সম্পর্কে বলছেন? হ্যাঁ। অঙ্কে কি সে খুবই খারাপ করছে?
খুবই। মিসেস ম্যাকনিল, আপনার মেয়েকে আগে ভালো করে পরীক্ষা করতে হবে, হুট করে কিছু বলা ঠিক হবে না। পুঙ্খানুপুঙ্খরূপে অনেকগুলো পরীক্ষা করা হলো। তারপর একদিন ডাক্তার ক্লিন হাসি মুখে রেগানের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথাবার্তা বললেন। তারপর প্রেসক্রিপশন লিখতে বসলেন। আমার মনে হচ্ছে আপনার মেয়ের যা হয়েছে তাকে হাইপার কাইনেটিক বিহেভিয়ার ডিসঅর্ডার বলা যেতে পারে। কি বললেন? এটা নার্ভের একটা অসুখ। এখন আমরা ভালো জানি না, সাধারণত বয়সন্ধির সময়টাতে অসুখটা হতে দেখা যায়। রেগানের মধ্যে এই অসুখের সব লক্ষণই আছে: অতিরিক্ত জীবনী শক্তি, রাগ, অঙ্কে খারাপ করা। আচ্ছা, এত জিনিস থাকতে অঙ্ক কেন? এই অসুখের একটা বড় লক্ষণ হচ্ছে মনোসংযোগে অক্ষমতা। অঙ্ক হচ্ছে মনোসংযোগের ব্যাপার। ডাক্তার ক্লিন প্রেসক্রিপশনটি ক্রিসের দিকে বাড়িয়ে দিলেন। আমি ওকে দিয়েছি মিথাইল ফেনিডেট, অতি দেখবেন কাজ হবে। ওতেই হবে? হ্যাঁ, ওতেই হবে। 10 মিলিগ্রাম করে দিনে 2 বার। এটা কি ট্রাঙ্কুলাইজার? না, এক ধরনের স্টিমুল্যান্ট। স্টিমুল্যান্ট? হ্যাঁ, ওর স্টিমুল্যান্টেরই প্রয়োজন। অসুখটা হচ্ছে মানসিক ডিপ্রেশনের জন্য। উত্তেজনা দিয়ে তা নষ্ট করতে হবে। তাহলে ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার কোনো দরকার নেই? না, তেমন দরকার আছে বলে মনে করি না। ওষুধটা কতদিন খাওয়াতে হবে? 2 সপ্তাহ। এর মধ্যেই দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আপনার ধারণা নার্ভের অসুখ? আমার তো সেই রকমই সন্দেহ। আচ্ছা, আপনি কি মনে করেন যে ও ইদানিং যেসব মিথ্যা কথা বলছে সেসবও সেরে যাবে? ডাক্তার ক্লিন এই প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই আচমকা একটা প্রশ্ন করলেন। আচ্ছা বলুন তো, রেগান কি আগে কখনো অশ্লীল কথা বলেছে? ক্রিস অবাক হয়ে বলল, না তো, কখনোই না। ও সেরকম মেয়েই নয়। এই তো মিলে যাচ্ছে। অশ্লীল কথা বলাটাও মিথ্যা কথা শুরু করার মতোই ব্যাপার। এই জাতীয় অসুখে। ডাক্তারের কথার মাঝখানে কঠিন স্বরে ক্রিস বলল, রেগান অশ্লীল কথা বলেছে এসব আপনি বলছেন কেন? ও কি আপনাকে কিছু বলেছে? ডাক্তার আমতা আমতা করতে লাগলেন। বলুন, ও কিছু বলেছে? হ্যাঁ, তা বলেছে, তবে এই জাতীয় অসুখে। ও কি বলেছে তা আমি জানতে চাই ডাক্তার ক্লিন। কি বলেছে সেটা মোটেই জরুরি নয় মিসেস ম্যাকনিল। আমার কাছে জরুরি, আপনি বলুন। ডাক্তার কিছুক্ষণ চুপচাপ থেকে ধীরে ধীরে বললেন, আমি যখন ওকে পরীক্ষা করছিলাম তখন হঠাৎ বলল আমি যেন পরীক্ষা করার ছলে ওর আন্ডারগার্মেন্টসের ভেতর হাত ঢোকাবার চেষ্টা না করি। হ্যাঁ ঈশ্বর, এসব আপনি কি বলছেন? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। 2 সপ্তাহ পর আবার ওকে দেখব। ঠিক আছে, আমি তাহলে লিখে রাখছি 26 তারিখ বিকেল 3টা। বাড়ি ফেরার পথে রেগান জিজ্ঞেস করল, ডাক্তার তোমাকে কি বলেছে মা? বলেছে তুমি খুব নার্ভাস। আর কিছু না? না। তুমি কি তাকে কিছু বলেছ? না তো, আমি কিছুই বলিনি। মানসিক স্থবিরতা কাটানোর জন্যই ক্রিস ছোটখাটো একটা পার্টির ব্যবস্থা করল। কিছু অন্তরঙ্গ লোকজন এসে হইচই করলে মন ভালো থাকবে। শেষ পর্যন্ত অবশ্য সেই পার্টি নিয়েও যথেষ্ট দুশ্চিন্তা হচ্ছিল ওর। সব ঠিকমতো হবে তো? নিমন্ত্রিত লোকজন আসবে তো সবাই? এছাড়া টাকা পয়সা নিয়েও ইদানিং বেশ চিন্তাভাবনা করতে হচ্ছে। গত বছর ও উপার্জন করেছে মোট $4 লক্ষ। ক্রিসের ম্যানেজারের ধারণা এই টাকা যথেষ্ট নয়। এই বছর আরও বেশি রোজগার হওয়া দরকার। ক্রিস যদিও সবকিছু নিয়ে বেশ কিছুটা অন্যমনস্ক, তবু খুব লক্ষ্য রাখল রেগান যাতে তার ওষুধ ঠিকমতো খায়। রেগানের অবশ্য তেমন কোনো উন্নতি দেখা গেল না, বরং ক্রিসের মনে হলো অবস্থা আগের চেয়েও খানিকটা খারাপ হয়েছে। বিছানা কাঁপছে জাতীয় কথাবার্তা এখন বলছে না, কিন্তু নতুন উপসর্গ দেখা গিয়েছে আরেকটা। প্রায়ই বলছে ওর ঘরে নাকি কেমন বাজে একটা গন্ধ পাওয়া যায়। রেগানের পীড়াপিড়িতে ক্রিস একদিন ওর ঘরে গিয়ে অনেকক্ষণ থাকলো, কোনো গন্ধ পাওয়া গেল না। রেগান অবাক হয়ে বলল, সত্যি কোনো গন্ধ পাচ্ছ না? না তো। বলো কি মা, আমি তো পাচ্ছি। কিরকম গন্ধ রেগান? কাপড় পোড়ালে যে গন্ধ হয় সে গন্ধ।
তাই? হ্যাঁ, কিন্তু তুমি কেন গন্ধটা পাচ্ছ না? হ্যাঁ, মানে খানিকটা গন্ধ পাচ্ছি। আসলে ক্রিসের নাকে কোনো গন্ধ আসছিল না। রেগানের মন রাখতে ওইটুকু মিথ্যে বলল। ও ঠিক করেছে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত রেগান যা বলবে তাতেই সায় দিয়ে যাবে। ডিনার পার্টির আগের রাতে ক্রিস কেমন চাপা একটা অস্বস্তিতে ভুগতে লাগল। হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে বাড়িতে। মাঝরাতের দিকে আবার রেগানের ঘর থেকে শব্দ আসতে লাগলো। বন্ধ জানলাটা হঠাৎ কি কারণে খুলে গেছে। হাওয়া লেগে কাঁপছে। ক্রিস গায়ে রোব জড়িয়ে রেগানের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। ওর কেন যেন মনে হলো দরজা খোলা মাত্র দেখবে অচেনা কোনো এক লোক রেগানের বিছানায় বসে আছে। ক্রিসের দরজা খুলতে রীতিমতো হাত কাঁপল। রেগান হাত পা ছড়িয়ে ঘুমুচ্ছে। জানালাটা বন্ধ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো ক্রিস। কেমন শীত করতে লাগলো। রেগানের ঘরটা এত ঠান্ডা কেন? হিটার চালু আছে, তারপরেও এত ঠান্ডা। অতিথিদের অভ্যর্থনা জানাতে ক্রিস দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার গায়ে হালকা সবুজ রঙের একটা স্কার্ট। নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। প্রথমে এলেন প্রতিবেশী মেরি জো পেরিন, তার সঙ্গে 13 বছরের ছেলে রবার্ট, আর সবার শেষে ফাদার ডায়ার। ছোটখাটো মানুষ এসে হাসি মুখে বললেন, আমি আমার নেকটাই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্যই দেরি হলো। ফাদার ডায়ারের কথার ভঙ্গিতে ক্রিস হো হো করে হেসে উঠল। ওর মনের উদ্বেগ অনেকখানি কেটে গেল। পার্টি জমে উঠল দেখতে দেখতে। বুফে ডিনার, খাবার নিয়ে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়ছে। গল্পগুজব জমে উঠছে ক্রমে ক্রমে। রান্না চমৎকার হয়েছে ক্রিস। সত্যি অপূর্ব। কে রেঁধেছে? উইলি? বাহ, ভালো রাঁধুনি পেয়েছে তো। আলোচনা জমেছে মেরি জোকে ঘিরে। উনি একজন নামকরা মিডিয়াম, প্রেততত্ত্ব নিয়ে খুব পড়াশোনা করেছেন। বেশ হাসি খুশি মহিলা। ক্রিসের চমৎকার লাগলো মহিলাকে। এদিকে ফাদার ডায়ার ঘোষণা করেছেন খানাপিনা শেষ হলে তিনি সবাইকে পিয়ানো বাজিয়ে শোনাবেন। ক্রিস হঠাৎ খাপছাড়াভাবে ফাদারকে জিজ্ঞেস করল, ফাদার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? চার্চের পেছনে যে ছোট্ট সাদা রঙের একটা বাড়ি আছে, হলি ট্রিনিটি? হ্যাঁ, হলি ট্রিনিটি। কি হয় ওখানে ফাদার? ফাদার জবাব দেওয়ার আগেই মেরি জো বললেন, শুনেছি ওখানে শয়তানের উপাসনা হয়। কিসের উপাসনা? শয়তানের। ওদেরকে ব্ল্যাক মাস বলে সবাই। সত্যি বলছেন? সত্যি মিথ্যা আমি জানি না ক্রিস, সত্যিও হতে পারে। মিসেস জো বললেন, তবে ফাদার ভালো বলতে পারবেন। কয়েকদিন আগে নাকি ওখানে ওরকম উপাসনা হয়েছে। ফাদার ডায়ার বললেন, এই আলোচনাটা এখন বন্ধ থাক। ক্রিস বলল, বন্ধ থাকবে কেন? বলুন না, আমার জানতে ইচ্ছে করছে। ওসব অসুস্থ লোকেদের কাণ্ড মিসেস ম্যাকনিল, না শোনাই ভালো। এমন কি গোপন ব্যাপার যে বলতে পারছেন না? আমি একজন ফাদারকে প্রায়ই দেখি ও বাড়িতে যেতে, বাদামি রং, লম্বা। ও, ফাদার কারাস। কি করেন উনি? উনি আমাদের একজন উপদেষ্টা। বেচারা খুব আঘাত পেয়েছে। কেন, কি হয়েছে? সেদিন তার মা মারা গেছেন হঠাৎ। ও, ব্যাপারটা খুব দুঃখজনক। ভদ্রমহিলা কিভাবে মারা গেছেন কেউ জানত না। রাত দিন 24 ঘন্টা ঘরে রেডিও বাজছে বলে পাশের অ্যাপার্টমেন্টের কে যেন পুলিশে খবর দিয়েছিল, তা পুলিশ এসে দেখে এই ব্যাপার। ক্রিসের সত্যি সত্যি খারাপ লাগলো। নিঃসঙ্গ মৃত্যুর চেয়ে কষ্টকর কি আর কিছু আছে? এই মার্ক, হিটলারের স্পাই, তোর পাছায় আমি আস্ত একটা বাঁশ। ক্রিসের মুখ সাদা হয়ে গেল ছায়ের মতো। বার্ক ডেনিংস এসে গেছে, বদ্ধ মাতাল। তেরিয়া মূর্তি ধরে হলঘরে ঢোকার চেষ্টা করছে। কার্ল আর শ্যারন সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ক্রিস প্রায় দৌড়ে ছুটে গেল। বার্কের মুখে খিস্তি খেউড়ের বান ডেকেছে। এসব কি হচ্ছে বার্ক? বার্ক হাসি মুখে বলল, কিছুই না। এরকম অসভ্য কথা তুমি কি করে বলো? সাহস করে বলে ফেলি। বার্ক, তুমি তো মনে হচ্ছে বদ্ধ মাতাল। আমি খুব ক্ষুধার্ত ক্রিস। ক্রিস শান্ত স্বরে বলল, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এখানে দুজন ফাদার এসেছেন।
বাবাজিরাও এসেছেন তাহলে? দয়া করে ভদ্র ব্যবহার করো প্লিজ। শ্যারন তোমাকে খাবার দিচ্ছে, রান্নাঘরে বসে খাও। আমি রেগানকে শুইয়ে দিয়ে এসে তোমার খোঁজ নেব। রেগান আজ সারাদিন নিচের তলার ঘরে একা একা খেলেছে। হইচই চেঁচামেচি কিছুই করেনি। ক্রিস গিয়ে দেখল একটা চেয়ারে মাথা নিচু করে রেগান চুপচাপ বসে আছে। চোখ মুখ কেমন যেন অন্যরকম। ওর এমন গুমোট ভাবটা দূর করবার জন্যই ক্রিস তাকে বসার ঘরে নিয়ে এলো। অতিথিদের একজন অবাক হয়ে বললেন, বাহ, কি মিষ্টি মেয়ে। রেগান সবার সঙ্গে কল্পনাতীত ভালো ব্যবহার করল। শুধু মিসেস জোর সামনে এসে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকল। মেরি জো হাত বাড়ালেন, কিন্তু কেমন সরু চোখে তাকিয়ে রইল রেগান। নিজে হাত বাড়াল না। মেরি জো হাসতে হাসতে বললেন, খুব সম্ভব আপনার মেয়েটা টের পেয়ে গেছে আমি একজন ভণ্ড মিডিয়াম। হাসি মুখে এই কথা বলে মেরিজো নিজেই এগিয়ে এসে রেগানের হাত ধরলেন। ক্রিস লক্ষ্য করল হাতটা ধরেই কেমন যেন অবাক হয়ে গেলেন মেরিজো। রেগানকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন। ক্রিস ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, ওর শরীরটা ভালো নেই। হ্যাঁ, যান, ওকে শুইয়ে দিন। রেগানকে নিয়ে ক্রিস দোতলায় উঠে গেল। মিস জো অন্য মনস্ক ভঙ্গিতে তাকিয়ে রইলেন রেগানের দিকে। তার চোখে মুখে কেমন একটা আশঙ্কার ছায়া ফুটে উঠছে। ভুরু কুচকে আছে। ক্রিস রেগানকে বিছানায় শুইয়ে দিয়ে চাদর টেনে দিল। কোমল স্বরে বলল, ঘুমোতে পারবে তো মামুনি? দেয়ালের দিকে তাকিয়ে রেগান শান্ত স্বরে বলল, ঘুম? আমি জানি না মা, ইদানিং আমার ঘুম আসে না। রেগানের মাথায় চুমু খেয়ে ক্রিস বলল, ঘুমাও মামুনি। ক্রিস ঘরের আলো নিভিয়ে দিল। এখন শুধু জিরো পাওয়ারের একটি নীল আলো জ্বলছে। রেগান মুহূর্তের মধ্যেই কেমন নিঃসাড় হয়ে গেল। ক্রিস ভাবল হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু নিঃশব্দে ঘর থেকে যখন ও বেরিয়েছে, ঠিক তখনই রেগান ফিসফিস করে বলল, আমার কি হয়েছে মা? ক্রিস কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। কি গাঢ় বিষাদ রেগানের কণ্ঠস্বরে, কি শূন্যতা। অনেক সময় লাগলো ক্রিসের নিজেকে সামলাতে। এক সময় থেমে থেমে বলল, কিচ্ছু হয়নি, নার্ভের অসুখ, সেরে যাবে মামুনি, এই তো অনেকখানি সেরেছে। রেগান জবাব দিল না। ক্রিস ডাকল, মা, মামুনি। কোনো জবাব নেই। ঘুমিয়ে পড়েছে রেগান। ক্রিস হঠাৎ খেয়াল করল ঘরটি ভীষণ ঠান্ডা। হিটিং কাজ করছে না তাহলে? মামুনি, তোমার ঠান্ডা লাগছে না তো? কোনো জবাব নেই। রেগান গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। নিচে হল ঘরে তখন খুব ফুর্তির ব্যাপার হচ্ছে। ফাদার ডায়ার মাথা দুলিয়ে দুলিয়ে গান ধরেছেন। ক্রিস ফাদার ডায়ারের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সিনেটর আর তার বউ পথরোধ করে দাঁড়ালেন। তাদের এখন যেতে হচ্ছে। এত সকাল সকালই চলে যাবেন? খুব দুঃখিত ক্রিস, যেতেই হচ্ছে। মার্থার প্রচণ্ড মাথা ধরেছে। ক্রিস দরজা পর্যন্ত তাদের এগিয়ে দিতে গেল। সেখান থেকেই দেখতে পেল কার্ল আর শ্যারন ঠেলাঠেলি করে বার্ককে ট্যাক্সিতে তুলে দেওয়ার চেষ্টা করছে। বার্ক হাত পা ছুঁড়ে সমানে চেঁচাচ্ছে। কার্ল ধাক্কা দিয়ে তাকে ট্যাক্সির মধ্যে ধপাস করে ফেলে দিতেই সে গলা বের করে দাঁত মুখ খিচিয়ে উঠল, শালা তোর মাকে আমি। ক্রিস দ্রুত ঘরে চলে এলো। ফাদার ডায়ার ওকে দেখে হাসি মুখে বললেন, তোমার জন্য কি গান গাইব ক্রিস? আমি এখন শুরু করেছি অনুরোধের আসর। ক্রিস হাসতে হাসতে বলল, শয়তানের উপাসনা নিয়ে যদি কোনো গান আপনার জানা থাকে তাহলে গাইতে পারেন। ফাদার একটু অবাক হয়ে বললেন, এইসব নিয়ে হঠাৎ তুমি মাথা খারাপ করছো কেন বলো তো? কে যেন বলছিল অদ্ভুত অদ্ভুত সব জিনিস পাওয়া গেছে ওই হোলি ট্রিনিটিতে। অদ্ভুত না, নোংরা নোংরা সব জিনিসপত্র। এই নোংরা জিনিসপত্র দিয়ে কি হয় ওখানে ফাদার? আমি ঠিক জানি না। ফাদার কারাস জানেন কিছু কিছু। ফাদার কারাস, যার মা মারা গেছেন? হ্যাঁ। উনি জানেন? জানেন, উনি কিছুদিন আগে সাইকোলজিস্টদের এক সেমিনারে এই বিষয়ে একটা পেপার পড়েছিলেন। উনি কি সাইকোলজিস্ট? হ্যাঁ। শয়তানের উপাসনাটা কিরকম ফাদার? ফাদার ডায়ার কিছু বলার আগেই মিসেস জো বললেন, ক্রিস দেখুন কে এসেছে।
ক্রিস তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। কেমন ঘোর লাগা অবস্থায় রেগান দাঁড়িয়ে আছে। গায়ের পাতলা নাইট গাউন ভেজা, কার্পেটের অনেকটা ভিজে গেছে। ক্রিসের মুখে রক্ত উঠে গেল। রেগান কি এখানে এসে প্রস্রাব করল? হায় ঈশ্বর, কি হচ্ছে এসব? ক্রিস দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মেয়েকে। কি হয়েছে মামুনি তোমার? এসো, আমার সঙ্গে এসো। অতিথিদের কারো মুখে কথা নেই। ক্রিস ধরা গলায় বলল, আমার মেয়েটি অসুস্থ, দয়া করে কিছু মনে করবেন না। রেগান হঠাৎ একজনকে লক্ষ্য করে তীব্র গলায় চেঁচিয়ে উঠল, তুমি মরবে, তুমি মারা যাবে আকাশে। যাকে বলা হলো তিনি অ্যাপোলো মিশনের একজন নভোচারী। খুব শিগগিরই তিনি একটা মিশনে যাচ্ছেন। ভদ্রলোকের মুখ ছাইবর্ণ হয়ে গেল। ক্রিস মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, এই কথা তুমি কেন বললে রেগান? কেন এই কথা বললে? রেগান বিড়বিড় করে কি যেন বলল। তারপর মনে হলো সে ঘুমিয়ে পড়ছে। ক্রিস তাকে নিয়ে ওপরে উঠে গেল। অনেকক্ষণ চুপচাপ বসে রইল রেগানের ঘরে। তারপর একসময় নিচে ফিরে এসে দেখল অনেকেই বিদায় না জানিয়েই চলে গেছে। যারা আছে ক্রিসকে সমবেদনা জানাতে রয়ে গেছে। রেগান যে এমন অসুস্থ তা তারা জানত না। রেগানের কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে মিসেস ম্যাকনিল? না, কখনোই না, আজই প্রথম দেখলাম। ভয় পাওয়ার কিছু নেই, এই বয়সটা এরকম হওয়াটা অস্বাভাবিক নয়। মিসেস জো কিন্তু কোনো কথা বললেন না। তিনি ফায়ারপ্লেসের সামনে চুপচাপ বসে রইলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন আগুনের মধ্যে কোন এক অলৌকিক দৃশ্য দেখছেন। নভোচারী ভদ্রলোক একসময় বিদায় নিলেন। তাকে যেতে দেখি অনেকেই উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। পার্টির সুর কোথায় যেন কেটে গেছে। সবার মুখ গম্ভীর, একমাত্র হাসিমুখ ফাদার ডায়ারের। তিনি বিদায় নেওয়ার আগে রহস্যময় ভঙ্গিতে বললেন, আপনার কোনো ছবিতে যদি এমন কোনো পাদ্রির দরকার হয় যে খুব খাটো আর পিয়ানো বাজাতে পারে, তাহলে দয়া করে আমাকে জানাবেন। সবার শেষে উঠলেন মেরিজো পেরিন। ক্রিসের মনে হলো তিনি যেন কি একটা বলতে চান, কিন্তু ইতস্তত করছেন বলতে খুব। ক্রিস একসময় বলল, রেগান যে প্রায় প্ল্যানচেট নিয়ে মেতে থাকে, ওতে কি কোনো ক্ষতি হতে পারে ওর? মিসেস মেরি দৃঢ়স্বরে বললেন, রেগানের কাছ থেকে ওই ওইজাবোর্ডটা অবশ্যই নিয়ে নেবেন। ছেলেকে গাড়ির চাবি দিয়ে মিসেস জো গাড়ি স্টার্ট দিতে বললেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, গাড়ি স্টার্ট দিয়ে গরম করা প্রয়োজন। চাবি নিয়ে ছেলেটা চলে যেতেই মেরিজো বললেন, ক্রিস, আমার সম্পর্কে আপনি কি ভাবেন আমি জানি না, তবে অনেকেই মনে করে আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে। কথাটা হয়তো সত্যি। আমার মনে হয় মাঝে মাঝে আমি অনেক কিছু বুঝতে পারি। আমি কখনো পরকাল নিয়ে চর্চা করি না, ওটা খুব বিপজ্জনক। প্ল্যানচেটও কিন্তু এক ধরনের পরকাল বিষয়ক সাধনা। ক্রিস সহজ স্বরে বলল, মিসেস জো, প্ল্যানচেট একটা ছেলে মানুষই খেলা, মানুষের অবচেতন মনের কাণ্ড কারখানা। হয়তো তাই মিসেস ম্যাকনিল, পরকালের সব চর্চায় হয়তো আসলে অবচেতন মনের একটা কিছু, তবু কিছু একটা হয়, কিছু একটা আছে এর মধ্যে। হয়তো এই খেলা থেকেই অবচেতন মনের একটা নিষিদ্ধ দরজা খুলে যায়। অনেক অদ্ভুত ব্যাপার হয় তখন। আপনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। ছি ছি, ভয় পাবেন কেন? আমি আজ আসি। খুব চমৎকার পার্টি হয়েছে আপনার। আর রেগান কেমন থাকে জানাবেন। ক্রিস ক্লান্ত হয়ে ঘুমোতে গেল অনেক রাতে। বসার ঘরে কার্ল তখন কার্পেটের ভেজা জায়গাটা ভিনেগার দিয়ে ঘষছে। উইলি দাঁড়িয়ে আছে পাশে। সে বলল, কার্ল, আজকের মতো থাক, রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। কার্ল ঘষতেই থাকল। ক্রিস নাইট গাউন পরে বিছানায় এলিয়ে পড়ার আগে রেগানের ঘরে উঁকি দিল। অকাতরে ঘুমাচ্ছে রেগান। ওইজা বোর্ডটি পাশের টেবিলে পড়ে আছে। ওটা সরিয়ে ফেলা কি উচিত হবে? মেরিজো পেরিন ভয় ধরিয়ে দিয়েছে। ক্রিস ইতস্তত করতে লাগল। বোধহয় এখন না নেয়াই উচিত। ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। হঠাৎ করে সরিয়ে ফেললে রেগানের মনের উপর চাপ পড়তে পারে। বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিস নিজের ঘরে ফিরে গেল। ঘুমিয়ে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে। কিন্তু ধড়ফড় করে জেগে উঠতে হলো পর মুহূর্তেই। পাশের ঘর থেকে আর্তস্বর ভেসে আসছে। অদ্ভুত জান্তব স্বরে রেগান চিৎকার করছে, ভয়ঙ্কর চিৎকার। ক্রিস প্রায় অন্ধের মতো ছুটে গেল।
রেগানের ঘরে আবছা অন্ধকার। প্রথমে ক্রিস ভালো করে কিছু দেখতেই পেল না। কি হয়েছে মামুনি, কি হয়েছে? ক্রিস কাছে গিয়ে স্তম্ভিত হয়ে দেখল উপুর হয়ে রেগান বিছানায় শুয়ে সমানে কাঁপছে। মাকে দেখে সে কাঁদতে কাঁদতে বলল, বিছানাটা কাঁপছে, থামাও মা প্লিজ। রেগানের ছোট্ট বিছানাটা সত্যি ভয়ঙ্করভাবে কাঁপছে। তার কবর হলো এক ঘিঞ্জি গোরস্থানে। সারাটা জীবনে তিনি নিঃসঙ্গ কাটিয়েছেন। মরণের পর তিনি অনেক সঙ্গী সাথী পেলেন সারি সারি কবর চারদিকে। ফাদার ডেমিয়েন আচ্ছন্ন হয়ে আছেন গভীর বিষাদে। সান্ত্বনা জানাতে তার বৃদ্ধ চাচা মৃদুস্বরে বললেন, তোমার মা এখন সুখে আছে ডেমিয়েন, কবরে শুয়ে থাকার চেয়ে সুখ আর কিছুতে নেই। ফাদার ডেমিয়েন কিছু বললেন না, ছোট্ট নিঃশ্বাস ফেললেন। হ্যাঁ, মা হয়তো সুখেই আছে। হে পরম করুণাময়, তুমি সুখ দাও এই নিঃসঙ্গ বৃদ্ধাকে। ইহজগতের সমগ্র দুঃখ ও বেদনার ঊর্ধ্বে যে প্রগাঢ় সুখ, সেই সুখ করুণাধারার মতো নেমে আসুক। দয়া করো প্রভু, দয়া করো। ফাদার ডেমিয়েন যখন জর্জ টাউনে ফিরে এলেন তখন দুপুর। সারাদিন অভুক্ত, এক গ্লাস পানীয় মুখে দেননি। সন্ধ্যাবেলা অনেকে এসে সমবেদনার কথা বলল। তিনি শুনলেন চুপ করে, শান্ত ভঙ্গিতে সবাইকে ধন্যবাদ জানালেন। ঘুমোতে গেলেন অনেক রাতে। ঘুম ঠিক এলো না। এক ধরনের অবশ আচ্ছন্নতার মধ্যে বিচিত্র স্বপ্ন দেখলেন। যেন তিনি ম্যানহাটনের এক বহুতল ভবনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। নিচের রাস্তায় অসংখ্য লোকজন যাওয়া আসা করছে। হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধা রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝে উঠতে পারছে না, দিশাহারা ভঙ্গি। হঠাৎ বৃদ্ধা ডেমিয়েন ডেমিয়েন বলে ডাকতে শুরু করল, যেন সে কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে। বৃদ্ধা হঠাৎ ছুটতে শুরু করল। আধো ঘুমের মধ্যেই ফাদার ডেমিয়েন মা মা করে ডাকতে লাগলেন। ঘুম ভেঙে দেখেন চোখের পানিতে বালিশ ভিজে গেছে। তিনি বাকি রাত জেগে কাটিয়ে দিলেন। পরদিন সারা সকাল ঘর থেকে বেরোলেন না, যেন তার কিছুই করার নেই, কোথাও যাওয়ার নেই। দুপুরে লাঞ্চ খেতে গিয়েও গলা দিয়ে কিছু নামাতে পারলেন না। সবকিছুই যেন কেমন বিস্বাদ লাগছে। ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে সারাদিন চুপচাপ বসে থাকলেন। সন্ধ্যার দিকে হলি ট্রিনিটির প্রধান যাজক এলেন ফাদার ডেমিয়েনকে সমবেদনা জানাতে। ভদ্রলোক অত্যন্ত বৃদ্ধ, কিন্তু গলার স্বর যুবকের মতো। তোমার মায়ের জন্য আজ বিশেষ প্রার্থনা করেছি ডেমিয়েন। ধন্যবাদ ফাদার, আপনার অসীম করুণা। কত বয়স হয়েছিল তোমার মায়ের? 70। বেশ বয়স হয়েছিল তাহলে। একটা সমৃদ্ধ জীবন কাটিয়ে গেছেন। ফাদার ডেমিয়েন কিছুই বললেন না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। বৃদ্ধ যাজক হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বললেন, আমাদের হোলি ট্রিনিটিতে গত রাতেও কারা যেন শয়তানের উপাসনা করেছে। হ্যাঁ হ্যাঁ, মা মেরিকে একটা বেশ্যার মতো করে এঁকে তারপর উপাসনা করা হয়েছে। লাতিন ভাষায় লেখা টাইপ করা একটা কাগজ পাওয়া গেছে। কি লেখা? দারুণ অশ্লীল কথাবার্তা। মা মেরির সঙ্গে মেরি ম্যাগদালেনের সমকামী সম্পর্ক নিয়ে যাচ্ছে তাই বর্ণনা। তাই? হ্যাঁ, তবে আশ্চর্যের ব্যাপার কি জানো ডেমিয়েন, লেখাটি চমৎকার, নিখুঁত লাতিনে লেখা। আমার পড়ে মনে হলো যারা এসব করছে তাদের মধ্যে একজন নিশ্চয়ই পাদ্রী। সে অত্যন্ত জ্ঞানীও। এত চমৎকার লাতিন যে কেউ লিখতে পারে না। মনে হয় মানসিকভাবে অসুস্থ কোনো পাদ্রী আছে এই দলে। তোমার কি মনে হয় ডেমিয়েন? বিচিত্র নয়, থাকতেও পারে। মানসিক ভারসাম্যহীন অনেকেই আছে আমাদের চারপাশে। তারা সুস্থ মানুষের মতোই ঘুরে বেড়ায়। ডেমিয়েন, বলুন, তোমার কি সন্দেহ হয় কাউকে? ফাদার ডেমিয়েন অবাক হয়ে বললেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমাকে জিজ্ঞেস করছি কারণ তুমি একজন সাইকোলজিস্ট। অসুস্থ কোনো পাদ্রী যদি থাকে তুমি সহজেই তাকে ধরতে পারবে। এখানে যারা আছে তাদের সবাইকে তো তুমি চেনো। তাছাড়া অনেকেই তোমার কাছে আসে। ফাদার ডেমিয়েন খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন, মনের একটা বিশেষ অবস্থায় এই ধরনের জিনিস করা যায়। তাকে বলে সমনাম্বুলিজম, স্বপ্নচারিতা। এটা ধরা খুব মুশকিল। যারা এর রোগী তারা নিজেরাও জানে না কি করছে। আচ্ছা ডেমিয়েন,
তুমি লাতিন কেমন জানো? ফাদার ডেমিয়েন শান্ত স্বরে বললেন, লাতিন আমি বেশ ভালোই জানি। এর 2 দিন পর ফাদার ডেমিয়েন কারাসকে উপাসনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। তাকে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে সাইকোলজির শিক্ষক হিসেবে যোগ দিতে বলা হলো। এই দায়িত্ব পরিবর্তনের কারণ হিসেবে বলা হলো ফাদার ডেমিয়েনের কিছুদিন বিশ্রাম নেওয়া প্রয়োজন। রেগান ডাক্তার ক্লিনের চেম্বারে একটা বড় বিছানায় শুয়ে আছে। ওর একটি পা 2 হাতে ধরে বাঁকিয়ে ফেললেন ডাক্তার ক্লিন। ধরে রাখলেন কয়েক মুহূর্ত, তারপর ছেড়ে দিলেন। সহজেই পা ফিরে গেল আগের অবস্থায়। পরীক্ষাটি বেশ কয়েকবার বিভিন্নভাবে করা হলো, ফল একই। ডাক্তার ক্লিনকে মনে হলো তিনি ঠিক সন্তুষ্ট হতে পারছেন না। হঠাৎ এক সময় উঠে বসে রেগান একদলা থুতু ছিটিয়ে দিল ডাক্তারের মুখে। একজন নার্সকে ডেকে এনে রেগানের পাশে থাকতে বলে ডাক্তার ক্রিসের সঙ্গে কথা বলতে গেলেন। মিসেস ম্যাকনিল বিছানাটা কি সত্যি সত্যি নড়ছিল? হ্যাঁ। কতক্ষণ ধরে? ঠিক জানি না, 10 থেকে 15 সেকেন্ড হয়তো। কখন থামল? একসময় রেগান হঠাৎ শক্ত হয়ে গেল, তারপর বিছানা ভিজিয়ে আলগোছে ঘুমিয়ে পড়ল। বিছানা কাঁপাও বন্ধ হলো সঙ্গে সঙ্গে। কতক্ষণ ঘুমিয়েছে? সমস্ত রাত, পরের দিন দুপুর পর্যন্ত। ডাক্তার চিন্তিতভাবে ভ্রু কুঁচকাল। কি হয়েছে ওর ডাক্তার? দেখুন, আমি প্রথমে ভেবেছিলাম বিছানা কাঁপার ব্যাপারটি হচ্ছে ক্রনিক কন্ট্রাকশনের জন্য। শরীরের পেশি যদি কিছুক্ষণ পরপর শক্ত ও নরম হতে থাকে তাহলে এরকম হয়। মস্তিষ্কে যদি কোনো প্রদাহ হয় তখন এটা হতে পারে। আপনি বলছেন ওই সময় রেগানের মাংসপেশিতে? ডাক্তার গম্ভীর হয়ে বললেন, না, পরীক্ষা করে তেমন কিছুই পাওয়া গেল না। আচ্ছা, রেগান কি কখনো মাথায় আঘাত পেয়েছিল? না, আমার তো মনে পড়ে না। অল্প বয়সে কোনো বড় অসুখ বিসুখ হয়েছিল? বাচ্চাদের যেসব অসুখ হয় ওইসব হয়েছিল, মামস, চিকেন পক্স, এসব। ঘুমের মধ্যে হাঁটার ঘটনা কখনো লক্ষ্য করেছেন? না, কখনোই না। ওই পার্টির দিনই প্রথম দেখলাম। মিসেস ম্যাকনিল, আপনি কি করে বুঝলেন যে পার্টির দিন ও ঘুমের মধ্যে হাঁটছিল? কারণ পরদিন ওর আর কিছু মনে ছিল না। ও যে পার্টিতে গিয়ে একা একা হাজির হয়েছিল এই কথাটাই তো মনে করতে পারল না। এরকম আরও কিছু লক্ষ্য করেছেন? ক্রিস জবাব দিতে কিছুটা সময় নিল, যেন বলার ইচ্ছা নেই, তবু বাধ্য হয়ে বলতে হচ্ছে। ওর বাবা ওকে টেলিফোন করেছিল, সেটা ওর একেবারেই মনে নেই। কি কথাবার্তা হয়েছে? ক্রিস অত্যন্ত অস্বস্তির সঙ্গে বলল, রেগান ওর বাবাকে অত্যন্ত কুৎসিত একটা কথা বলে টেলিফোন নামিয়ে রেখেছে। কি কথা? সেটা আমি বলতে চাই না, প্লিজ ডাক্তার। ডাক্তার ক্লিন এবার চিন্তিত মুখে বললেন, তাহলে ও যে বলছে কারা যেন ওর ঘরের আসবাবপত্র নাড়াচাড়া করে, তা সত্যি? কি বলছেন ডাক্তার? আসবাবপত্র ও নিজেই রাত্রিবেলা নাড়ায়, কিন্তু পরে আর মনে থাকে না। মেডিকেল সায়েন্সে একে বলে অটোমেটিজম, ঘোর পাওয়া একটা অবস্থা। রোগী বুঝতে পারে না সে কি করছে, পরে তার মনেও থাকে না। আমার মনে হয় আপনার কথাটা ঠিক নয়। রেগানের ঘরে কাঠের যে আলমারিটা আছে তার ওজন কম করে হলেও 1 টন। ওটাও নাড়াবে কি করে? ঘোর পাওয়া রোগীর মধ্যে প্রচণ্ড শারীরিক ক্ষমতা দেখা যায়। আচ্ছা, আর কোনো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছেন? গতকাল সকালে রেগান ওর ঘরে বসে ক্যাপ্টেন হাউডির সঙ্গে কথা বলছিল। কি নাম বললেন? ক্যাপ্টেন হাউডি, প্ল্যানচেটে যে প্রেতাত্মাটি আসে বলে ওর ধারণা। ডাক্তার ক্লিন মাথা নাড়লেন, তার ভ্রু কুঁচকে গেল। ও কি এখন কোনো গন্ধ পায়? ও তো সারাক্ষণই ঘরে একটা খারাপ গন্ধ পায়, যেন কোনো কিছু পুড়ছে, পোড়া গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, কিন্তু আপনি কি করে জানলেন? মিসেস ম্যাকনিল, এইসব লক্ষণ এক ধরনের অসুখের। একে বলে মস্তিষ্কের কেমিকো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির বিশৃঙ্খলা। মস্তিষ্কের ভেতরকার টেম্পোরাল লোবের প্রদাহ থেকে এটা হয়। আমি আপনার মেয়ের ইইজি নেব। কি নেবেন? ইলেকট্রন এনসিফেলোগ্রাফ, মস্তিষ্ক তরঙ্গের প্যাটার্ন পরীক্ষা। পরীক্ষাটা কি এখনই করতে চান? হ্যাঁ, ঘুমের ওষুধ দিয়ে পরীক্ষাটা চালাতে হবে। নড়াচড়া করলে কিছু বোঝা যাবে না। ওকে আমি 25 মিলিগ্রাম লিব্রিয়াম দিতে চাই।
ক্রিস শুধু ঢোক গিলল কয়েকবার। ওর গলা বুক শুকিয়ে এসেছে। ক্রিসকে ডাক্তার নিয়ে রেগানের ঘরে ঢুকলেন, হাতে সিরিঞ্জ। রেগান তাকালো রাগী চোখে, ফিসফিস করে বলল, এই ডাক্তার, এই কুত্তা, এই শোরের বাচ্চা। ক্রিস অসহায়ভাবে শুধু ছি ছি করে উঠতে পারল। ওর একদম স্বর ফুটছিল না। ইঞ্জেকশন দিয়ে ডাক্তার চলে গেলেন, বলে গেলেন কিছুক্ষণের মধ্যেই আবার আসবেন। নার্স ঘরে ইইজির যন্ত্রপাতি আনতে শুরু করল। ডাক্তার যখন ফিরলেন তখনও লিব্রিয়ামের কোনো প্রভাব পড়েনি রেগানের ওপর। বেশ অবাক হয়ে গেলেন তিনি। 25 মিলিগ্রাম লিব্রিয়ামেও কিছু হয়নি। আরও 25 মিলিগ্রাম দেয়া হলো রেগানকে। ডাক্তার ক্লিন ইইজির পদ্ধতি ব্যাখ্যা করলেন। আমরা মস্তিষ্কের বাঁ দিকে এবং ডান দিকের তরঙ্গ মিলিয়ে দেখব কোথাও কোনো অসামঞ্জস্য আছে কিনা, কারণ এরকম অসামঞ্জস্য থাকলেই দেখা যায় রোগী এমন অনেক কিছুই শোনে বা দেখে যার আসলে কোনো অস্তিত্বই নেই। পরীক্ষায় কিছুই পাওয়া গেল না। ডাক্তার ক্লিন আরও অবাক হলেন। তরঙ্গগুলো সামঞ্জস্যপূর্ণই আছে। ডাক্তার ক্লিন দীর্ঘ সময় নিঃশব্দে বসে রইলেন। ক্রিস জিজ্ঞেস করল, কি দেখলেন ডাক্তার? ইইজিতে কিছু পাওয়া যায়নি। অবশ্য এ থেকে নিশ্চিত হয়ে কিছু বলাটা ঠিক হবে না। অনেক সময় ওর অসুখটা তাহলে কি? এটাকে কোনো অসুখ বলা ঠিক হবে না। তাহলে রেগানের আসলে এপিলেপসি, মৃগরোগ হয়েছে। হ্যাঁ ঈশ্বর, আপনি এটা কি বলছেন? মিসেস ম্যাকনিল, অনেকের মতো দেখছি আপনারও রোগটা সম্পর্কে খুব ভুল ধারণা আছে। এটা এমন কোনো ভয়ঙ্কর রোগ নয়। মূর্ছা যাওয়ার প্রবণতা সব মানুষের মধ্যেই আছে। আবার এর প্রতিরোধের ক্ষমতা মানুষের জন্মসূত্রেই পাওয়া। কারো কারো ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতাটি কম। এটা কোনো অসুখ নয়। চিকিৎসা নেই এর? আছে, নিশ্চয়ই আছে। অনেক ধরনের এপিলেপসি আছে। ধরুন, আমার কথা শুনতে শুনতে মুহূর্তের জন্য আপনি অন্যরকম হয়ে গেলেন। আমি কি বললাম তার কিছুই শুনতে পেলেন না। এটাও এক ধরনের এপিলেপসি। কিন্তু আগে তো রেগানের সব ছিল না। এখন হয়েছে। এটা হতে পারে অনেক কিছু থেকেই। চিন্তা, মানসিক আঘাত, ক্লান্তি, ভয়, এসব থেকে এপিলেপসি শুরু হতে পারে। এরকম নজিরও আছে যে কোনো বিশেষ ধরনের শব্দ শুনেই রোগী মূর্ছা গেছে। কিন্তু তাই বলে রেগান এরকম বদলে যাবে কেন? চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যাওয়ার বিষয়টি খুবই সাধারণ। এ নিয়ে ভাবনার কিছু নেই। 200-300 বছর আগে কারো যদি এরকম অবস্থা হতো তাহলে সবাই ভাবত রেগানকে হয়তো ভূতে পেয়েছে, তখন ওঝা ডেকে আনত। ক্রিস অসহিষ্ণু ভঙ্গিতে বলল, আমি এসব আর শুনতে চাই না ডাক্তার। এখনই এতটা ভেঙে পড়বেন না মিসেস ম্যাকনিল। ওকে আমরা এক্সরে করে দেখব। তারপর আমার পরিচিত একজন নিউরোসার্জন আছেন, তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেব। দেখবেন সব ঠিক করে ফেলব। কখন করবেন এক্সরে? এখনই করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। যা ভালো মনে হয় করুন প্লিজ। ডাক্তার, মেয়েটিকে সুস্থ করে দিন। ক্লান্ত উদ্বিগ্ন ক্রিস সন্ধ্যার দিকে ঘরে ফিরল। এক্সরে রিপোর্ট পাওয়া যাবে 2 দিন পরে। লিব্রিয়ামের প্রভাবে রেগান আচ্ছন্নের মতো হয়ে পড়েছে। ওকে বিছানায় শুইয়ে ক্রিস এলো রান্নাঘরে। শ্যারন বলল, কফি দেব? দাও। মনে হচ্ছে ধকলের একটা দিন গেছে আজ। হ্যাঁ, কেউ খোঁজ করেছিল? তোমার এজেন্ট ফোন করেছিল। ছবি পরিচালনার ব্যাপারে তুমি এখনো কিছু বলছো না দেখে সে খুব চিন্তিত। ক্রিস গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুই ভালো লাগছে না ওর। শ্যারন বলল, মিসেস মেরিজো পেরিন রেগানের খোঁজ নিতে এসেছিলেন। একটা বই দিয়ে গেলেন আর একটা চিঠিও রেখে গেছেন। ক্রিস উল্টে পাল্টে দেখল বইটা। বেশ মোটা বই। নামটা ক্রিসকে কৌতূহলী করে তুলল, প্রেত পূজা ও প্রসঙ্গ কথা। চিঠিতে মেরিজো লিখেছেন, প্রিয় ক্রিস, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হঠাৎ গিয়েছিলাম। সেখানে বইটা পেয়ে নিয়ে এলাম আপনার জন্য। শয়তানের উপাসনা সম্পর্কে বইটিতে কয়েকটা অধ্যায় আছে। আপনি কিন্তু পুরো বইটাই পড়বেন। হয়তো অন্যান্য অংশ আপনার কাছে আকর্ষণীয় লাগবে। শিগগিরই দেখা হবে, মেরিজো। ক্রিস বইটা শ্যারনের দিকে এগিয়ে দিল, বলল, পড়ে শোনাও তো দেখি ব্যাপারটা কি। রাতে দুঃস্বপ্ন দেখার খুব ইচ্ছে হয়েছে নাকি? শ্যারন টেবিলের উপর থেকে বইটা তুলেও দেখল না। চলে যাওয়ার সময় সঙ্গে নিতে ভুলে গেল। আসলে আজ রাতে বইটা পড়ে কাল সকালে ক্রিসকে শোনাবে, এটাই ছিল শ্যারনের ইচ্ছা।
টেবিলে বইটা পড়ে থাকতে দেখে ক্রিস নিজেই পড়বে বলে ভাবল, কিন্তু না, খুব অবসন্ন বোধ করছে ও। ওপরে গিয়ে রেগানকে দেখে এলো। অঘরে ঘুমাচ্ছে মেয়েটা। কিছুক্ষণ টিভি দেখলো চুপচাপ, তারপর ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে কিন্তু এই প্রেত উপাসনা সংক্রান্ত বইটার দেখা গেল না। সেটা কখন অদৃশ্য হয়েছে কেউ লক্ষ্য করেনি। এক্স-রে প্লেটগুলো সারি করে সাজানো। ডাক্তার ক্লিন ও নিউরোলজিস্ট দুজনেই গভীর মনোযোগ দিয়ে দেখছেন প্লেটগুলো। তাদের লক্ষ্য এমন কিছু দেখা যায় কি না যার দ্বারা মনে হতে পারে পিনিয়াল গ্ল্যান্ড নড়ে গেছে। তেমন কিছু অবশ্য দেখা গেল না। কোথাও এমন কোনো ইঙ্গিত নেই যা থেকে বোঝা যেতে পারে রেগানের মস্তিষ্কে কোনো রকম চাপ সৃষ্টি হয়েছে। না, কোনো কিছু নেই, সব স্বাভাবিক। নিউরোলজিস্ট একসময় চশমা খুলে পকেটে রেখে শান্তস্বরে বললেন, ডাক্তার ক্লিন, আমি তো কিছুই দেখলাম না। গম্ভীর মুখে মাথা নাড়লেন ডাক্তার ক্লিন। কিছু একটা তো দেখতে পাওয়া উচিত। আরেক দফা এক্স-রে নেওয়ার কি কোনো দরকার আছে? না, তার চেয়ে বরং একটা ভালো এলপি করা যাক। হ্যাঁ, সেটা করা যেতে পারে। নিউরোলজিস্ট হঠাৎ বললেন, মেয়েটাকে আমি একবার দেখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আপনার সময় আছে? না, আজ একটু। নিউরোলজিস্টের কথা শেষ হওয়ার আগেই টেলিফোন বেজে উঠল। ডাক্তার ক্লিন? হ্যাঁ, কি ব্যাপার? মিসেস ম্যাকনিল আপনার সঙ্গে কথা বলতে চান, খুব নাকি জরুরি। কোন লাইনে আছেন? 12 নম্বরে। ঠিক আছে। ডাক্তার ক্লিন বোতাম টিপলেন। মিসেস ম্যাকলিন, আমি ক্লিন বলছি, কি ব্যাপার? ডাক্তার, আপনি কি এই মুহূর্তে একবার আসতে পারেন? ক্রিসের কণ্ঠস্বর খুব উত্তেজিত শোনাচ্ছে, গলার স্বর কেঁপে কেঁপে যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ ঈশ্বর, আপনি এখনই চলে আসুন। রেগান যেন কেমন করছে। রেগান? হ্যাঁ, আমি বলতে পারছি না, আপনাকে আসতে হবে, এখনই আসতে হবে, প্লিজ ডাক্তার, প্লিজ। ডাক্তার ক্লিন ও নিউরোলজিস্ট দুজনেই 4-5 মিনিটের মধ্যে উপস্থিত হলেন। শ্যারন দরজা খুলে দিল। রেগানের ঘর থেকে তখন এক ধরনের বিভৎস আওয়াজ আসছে, অনেকটা যন্ত্রণাকাতর পশুর আর্তনাদের মতো। শ্যারনের মুখ কাগজের মতো সাদা, সে ঠিক মতো কথাও বলতে পারছে না। আমি শ্যারন স্পেন্সার, ক্রিসও পড়ে আছে, আপনারা আসুন আমার সঙ্গে। রেগানের ঘরের দরজার কাছে আসতেই ক্রিস বেরিয়ে এলো। আতঙ্কগ্রস্ত মানুষের চেহারা, চোখে মুখে দিশেহারা ভাব। ডাক্তার ক্লিন, আসুন, নিজের চোখে দেখুন। বলতে বলতে ক্রিস কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার ক্লিন ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলেন। বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন একটা ব্যাপার স্বচক্ষে প্রত্যক্ষ করলেন। রেগান তার বিছানা থেকে ওপরে উঠে যাচ্ছে, আবার নেমে আসছে। একবার দুবার নয়, বারবার। কেউ যেন ওকে দুহাতে সজোরে ধরে ওপরে তুলছে, আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে নিচে। আর্তস্বরে কাকুতি মিনতি করছে রেগান। ও আমাকে মেরে ফেলবে, ওকে থামাও, ওকে থামাও মা, প্লিজ ওকে থামাও। ডাক্তার দুজন নির্বাক দাঁড়িয়ে রইলেন। বিন্দু বিন্দু ঘাম জমল নিউরোলজিস্টের কপালে। ডাক্তার ক্লিন বারবার ঢোক গিলছেন। ক্রিস দুহাতে চোখ ঢেকে রুদ্ধস্বরে বলল, ডাক্তার দয়া করুন, এসব কি? ক্রিসের কথা শেষ হওয়া মাত্র হঠাৎই যেন অদ্ভুত ব্যাপারটা থেমে গেল। রেগান কুণ্ডলি পাকিয়ে পড়ে গিয়ে কেমন নিষ্পন্দ হয়ে গেল। তার কাঁপা গলা শোনা গেল, আমাকে পুড়িয়ে ফেলছে, উফ, আমাকে পোড়াচ্ছে, মা। ডাক্তার দুজনে এগিয়ে গেলেন। রেগান তখন বিড়বিড় করে কি যেন বলতে লাগল, সম্পূর্ণ অপরিচিত কোনো ভাষায়, বিচিত্র এক সাপ খেলানো সুরে। মিয়ান খেসিয়ে, মিয়ান খেসিয়ে। ডাক্তার ক্লিন নিচু হয়ে রেগানের হাত ধরলেন, কোমল স্বরে বললেন, লক্ষ্মী মেয়ে, দেখি এখন তোমার অসুবিধাটা কোথায়? সঙ্গে সঙ্গে রেগান ঝটকা মেরে সোজা হয়ে বসল। দেখতে দেখতে তার সুন্দর মুখে কদাকার একটা ছাপ পড়ল। কথা বলে উঠল কর্কশ পুরুষ কণ্ঠে, ভারী এবং গম্ভীর কণ্ঠস্বর, তাতে ঘৃণা এবং বিদ্বেষ মেশানো। এই মেয়েটা আমার, এই মেয়ে আমার।
কথা বলতে বলতে হা হা করে হাসল রেগান। বিভৎস এক কুৎসিত হাসি। পর মুহূর্তেই মুখ থুবড়ে বিছানায় পড়ে গেল, যেন কেউ ওকে প্রচণ্ড ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর এক টানে নাইট গাউন খুলে ফেলে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে পড়ল। ডাক্তার দুজনের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকালো, হিস করে বলল, কি কেমন দেখছিস আমাকে? শুতে চাস আমার সঙ্গে? আয়, কাপড় খুলে বিছানায় আয়, খুব মজা পাবি। ক্রিস এ দৃশ্য আর সহ্য করতে পারল না, ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ডাক্তার ক্লিন সহজ ভঙ্গিতে রেগানের হাত ধরতেই ও ফুপিয়ে উঠে বলল, প্লিজ ওকে থামান, ও আমাকে মেরে ফেলছে, ওকে থামান, আমি শ্বাস নিতে পারছি না, প্লিজ। ডাক্তার ক্লিন ব্যাগ খুললেন। ইঞ্জেকশন দিয়ে রেগানকে ঘুম পাড়ানো দরকার। নিউরোলজিস্ট দেখলেন রেগানের সারা শরীর অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হতে শুরু করেছে। এরকম দুমড়ে মুচড়ে যাওয়া সম্ভব নয়, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। রেগানের মুখ থেকে আবারও সেই বিচিত্র ভাষার তুবড়ি ছুটল। ডাক্তার ক্লিন বললেন, আমি ওকে লিব্রিয়াম দিচ্ছি, 50 মিলিগ্রাম, আপনি শক্ত করে ধরুন। লিব্রিয়াম দেওয়ার আগেই রেগান জ্ঞান হারালো। ডাক্তার ক্লিন বললেন, মূর্ছা গেছে তাই না? হ্যাঁ, সেরকমই তো লাগছে। কি মনে হয় আপনার? নিউরোস্থেনিয়া হতে পারে। হিস্টেরিয়া নয়, হিস্টেরিয়াতে শরীর এরকম বাঁকতে পারে না। এটা প্যাথোলজির কেস। আমারও তাই ধারণা, লক্ষণ মিলে যাচ্ছে। ইঞ্জেকশন শেষ করে ডাক্তার ক্লিন কপালের ঘাম মুছলেন। থেমে থেমে বললেন, আমি একটা এলপি করাবো এখনই, এই অজ্ঞান থাকতে থাকতেই। এলপি থেকে নিশ্চয়ই কিছু বোঝা যাবে। নিউরোলজিস্ট মাথা নাড়লেন, চলুন ওর মায়ের সঙ্গে এক কথা বলি। ক্রিস চোখে রুমাল দিয়ে তখনও কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ডাক্তারদের আসতে দেখে নিজেকে কতকটা সামলে নিয়ে উঠে দাঁড়ালো। মিসেস ম্যাকনিল, আপনার মেয়ে এখন ঘুমিয়ে আছে। অনেক ধন্যবাদ আপনাদের। ওকে বেশি মাত্রায় ঘুমের ওষুধ দিয়েছি, 24 ঘন্টার মতো ঘুমোবে। ভালো করেছেন ডাক্তার, আমি লজ্জিত এরকম ছেলে মানুষের মতো কান্নাকাটি করেছি, দয়া করে কিছু মনে করবেন না। না না, এতে লজ্জিত হওয়ার কি আছে? মা কাঁদবেন স্বাভাবিক কারণেই। গোটা ব্যাপারটাই কেমন অদ্ভুত। আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি ডাক্তার ডেভিড, নিউরোলজিস্ট। ক্রিস বলল, বলুন ডাক্তার, আপনি কি দেখলেন? আমার মেয়ে এখন পুরো উন্মাদ, ওকে কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হবে? ডাক্তার ডেভিড শান্ত স্বরে বললেন, আপনার মেয়ের অসুখটা অস্বাভাবিক। এইরকম অবস্থায় সবার আগে সাইকিয়াট্রিস্টের কথাই মনে পড়ে, তবে আমার ধারণা এটা প্যাথোলজির একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু কি করতে চান এখন? আমরা একটা এলপি মানে লাম্বার ট্যাপ করব। কি করবেন? স্পাইনাল কর্ড থেকে রস নিয়ে সেটা পরীক্ষা করে দেখব। ক্রিস হঠাৎ খাপছাড়াভাবে বলল, আমাকে একটা কথা শুধু বোঝান, কি করে ও বিছানা থেকে অমন ওপরে ওঠে আর নিচে নামে? জবাব দিলেন ডাক্তার ক্লিন, এর উত্তর তো আপনাকে আগেও দিয়েছি, অ্যাক্সিলারেটেড মোটর ফাংশন। এর কারণ আপনারা জানেন? না, আমরা জানি না। লাম্বার ট্যাপ কখন করতে চান? এখনই। আপনার আপত্তি নেই তো? আপনাদের যা ইচ্ছা করুন, শুধু আমার মেয়েটাকে ভালো করে দিন, আমি আর কিচ্ছু চাই না। আমি যন্ত্রপাতি নিয়ে আসতে টেলিফোন করছি। ক্রিস বলল, কফি খান, কফি দিতে বলি? হ্যাঁ বলুন। লাম্বার টেপের রেজাল্ট কখন জানব? আজই। ডাক্তার ক্লিন টেলিফোনে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে স্টাডিতে এসে বসলেন। কফির কাপে চুমুক দিয়ে ক্রিসের দিকে জিজ্ঞাসু চোখে তাকালেন। রেগানের এই অবস্থা হলো কখন থেকে তা জানতে চাইলেন। ক্রিস শান্ত স্বরে সব বলতে শুরু করল। আজ সকাল থেকে শুরু হয়েছে, এর আগে 2 দিন তো বেশ ভালোই ছিল। আমি ভাবলাম ওষুধ কাজ করছে। তারপর মঙ্গলবার দিন সকালে আমি রান্নাঘরে বসে কফি খাচ্ছি, হঠাৎ ছুটে এলো রেগান। ওকে নাকি তাড়া করেছে ক্যাপ্টেন হাউডি। কাঁদতে কাঁদতে বলল, ও বিছানায় শুয়েছিল, হঠাৎ ক্যাপ্টেন হাউডি এসে ওকে চিমটি কাটতে লাগলো। তারপর নাকি ওর প্যান্ট টেনে খুলে ফেলতে লাগলো, তখন আমার কাছে ছুটে পালিয়ে এলো। আপনি কি করলেন? আমি ওকে জড়িয়ে ধরে রাখলাম।
বললাম, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। তখনও রান্নাঘরের দরজা দেখিয়ে চেঁচাতে লাগলো, ওই যে দাঁড়িয়ে আছে দরজার কাছে, ওই যে। ডাক্তার ডেভিড শুকনো গলায় বললেন, খুবই অদ্ভুত কেস। আচ্ছা মিসেস ম্যাকনিল, সেই সময় রেগানের গায়ে জ্বর ছিল? আমি জানি না, আমি বলতে পারবো না। চোখ লাল ছিল? এইসব আমাকে শুধু শুধু জিজ্ঞেস করছেন, আমার কিচ্ছু খেয়াল নেই। আচ্ছা তারপর কি হলো বলুন। ক্রিস ফুপিয়ে কেঁদে উঠল। ডাক্তার ক্লিন তার ব্যাগ খুলে একটা ট্যাবলেট বের করলেন। এটা খেয়ে নিন, ভালো বোধ করবেন। ট্র্যাঙ্কুলাইজার? হ্যাঁ। ক্রিস ট্যাবলেটটা হাতে নিয়ে শূন্য দৃষ্টিতে তাকালো। তারপর মৃদুস্বরে বলল, রেগান তখন অন্যরকম গলায় কথা বলতে লাগলো। পুরুষের গলা? হ্যাঁ, খুব ভারী গলা, যেন রাগী কোনো পুরুষের কণ্ঠ। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন উইলিয়াম পিটার ব্লেটির পিশাচ উপন্যাস দ্য এক্সোরসিস্ট, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।